ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের নির্বাচন আজ ৭টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট উপলক্ষে উপজেলাগুলোতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় ৪ ধাপে ভোট হচ্ছে এবার। ৫ মে থেকেই উপজেলা ভোট শুরু হয়। চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছিল ৫৫ উপজেলার, কিন্তু নানা কারণে বুধবার ভোট হচ্ছে ৬০ উপজেলায়। নির্বাচন কমিশন জানিয়েছে এ ধাপে ৬ উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই ধাপে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। কেন্দ্র রয়েছে ৫,১৪৪টি। মোট ভোটার ১,৪৩,৫৭,৮২০ জন। সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন থাকবে। আমাদের দুটা দিকে আমরা দেখি, একটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, ন্যায়সঙ্গতভাবে হচ্ছে কিনা, আর একটা হলো শান্তিপূর্ণভাবে আমরা করতে পারছি কিনা। এই দুটোকেই আমরা গুরুত্ব দিচ্ছি। প্রশাসনের আমরা এ পর্যন্ত যে ভূমিকা দিচ্ছি তারা নিরপেক্ষভাবে আমাদেরকে সহায়তা করেছেন। সরকারও সেটা নিরপেক্ষ থেকে আমাদের করার চেষ্টা করেছেন। আমি বলবো যে পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা পেয়েছি। ইসি জানিয়েছে চতুর্থ ধাপেও মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে ১৭৫ প্লাটুন বিজিবি। এছাড়া ভোট কেন্দ্রে পুলিশ সদস্য থাকছে ১৯,৪৭৮ জন, আর সব মিলিয়ে ৪১,৩৭৯ জন পুলিশ সদস্য মোতায়েন থাকছে। চতুর্থ ধাপ যেটা আছে সেটা আশা করি সেটার সংখ্যা একটু কম, জানেন যে সে ধাপে, তো সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আরও ইন্টেন্সিভলি এখানে করবেন, দায়িত্ব পালন করবেন। প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬% ভোট পড়ে। ২১ মে দ্বিতীয় ধাপে ভোট পড়ে ৩৮%। ২৯ মে তৃতীয় ধাপে ভোট পড়ে ৩৬%। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত থাকা ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, সকাল ৮টায় তো ভোট গ্রহণ শুরু হচ্ছে। আজকে টাঙ্গাইলের কতটি উপজেলাতে ভোট গ্রহণ হবে? আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আজকে টাঙ্গাইলের 4টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর। তফসিল অনুযায়ী এখানে 3টি উপজেলা, কিন্তু গোপালপুরে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে স্থগিত হয়, যদি ছেলে চিকিৎসা দেওয়ার ফলে সেটা আজকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এই চতুর্থ ধাপের আজকে যে 4টি উপজেলা পরিষদ নির্বাচন হতো তার এখন আমি আছি বাসাইল 36 নং নর্থকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি জানেন যে ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টায়। তো এখন পর্যন্ত ভোটাররা আসেন, তবে নির্বাচন সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, তারা সবাই কিন্তু কেন্দ্রে এসেছে এবং ভোট সহ যেসব প্রয়োজনীয় কাজ করার কথা রয়েছে সেগুলি তারা প্রস্তুত করছে। তো ভোটাররা এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে আসেনি। আপনি জানেন যে বিগত নির্বাচনগুলোতে খুব বেশি সংখ্যক ভোটার কিন্তু উপস্থিত হয়নি, অর্থাৎ খুব বেশি সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি। তবে জেলা নির্বাচন কর্মকর্তা যেটা বলেছেন যে সে সময় ধান কাটা মৌসুম থাকার কারণে খুব বেশি ভোটার উপস্থিত নেই। তবে এবার যে চতুর্থ ধাপে যে 4টি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে সেখানে ভোটারের উপস্থিতি বেশি হবে বলে তারা আশা করছে বা তারা প্রত্যাশা করছে। ভোটটাকে সুস্থ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করার জন্য কিন্তু বিপুল সংখ্যক সরকারি বাহিনী রয়েছে, রয়েছে কেন্দ্রে আনসার পরিষদের রাস্তায় এর বাইরে র্যাবের ভ্রমণ টিম রয়েছে, ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের বেশ কয়েকটি টিম কাজ করে থাকুন। পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার বিচার নিয়ে দ্বিধা বিভক্ত আইনবিদরা। হত্যাকাণ্ড কলকাতায় হওয়ায় অনেকেই বলছেন ইন্ডিয়ান পেনাল কোড ৩০২ ধারা অনুযায়ী ভারতেই বিচার হবে। তবে সুপ্রিম কোর্টের ক্রিমিনাল আইন বিশেষজ্ঞদের অনেকেরই মত, নিহত ব্যক্তির নিজ দেশেই বিচার করা সম্ভব। এক্ষেত্রে হত্যার ষড়যন্ত্র দেশে শুরু হওয়াই বড় যুক্তি।
ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম ভারতে নিখোঁজ ও হত্যার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও খুনের বিচার নিয়ে বড় প্রশ্ন, বিচার বাংলাদেশে হবে না ভারতে? ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ার স্থানে হত্যা মামলা হবে উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেন, ভারতের বারাসাত আদালতেই বিচার হবে, কেননা খুনের সকল আলামতও কলকাতায়। তবে ঢাকায় অপহরণ মামলার বিচার চলবে। 2 মামলাতেই চুক্তি মেনে বন্দি বিনিময়ে বাধা নেই। হত্যাকাণ্ড যেখানে ঘটেছে সেখানে বিচার হওয়া, কারণ তাইলে সত্য উদ্ঘাটিত হবে। আর এক জায়গায় হয়েছে হত্যা, আমি আরেক রাষ্ট্রে গেলাম, তাহলে কিন্তু সুবিচার পাওয়া যাবে না। কারণ প্লেস অফ অকারেন্স তো ওইখানে, সাক্ষীগুলো ওইখানে, অন্যান্য যে বিষয়গুলো ফরেন্সিক রিপোর্ট তো ওইখানেই হবে। সেই ক্ষেত্রে প্রথমত এখানে হবে অপহরণের মামলাটা এখানে হবে। আর যদি হত্যা মামলাটা ওইখানে সংগঠন, যেহেতু ওইখানে ভারতে সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে ভারতে পশ্চিমবঙ্গে হত্যা মামলার বিচার হবে। তবে এর সঙ্গে দ্বিমত ফৌজদারি আইনজ্ঞদের অনেকেই। বিভিন্ন মামলার উদাহরণ টেনে তারা বলেন, এই মামলায় আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনা বাংলাদেশ থেকেই শুরু। পাশাপাশি খুন হওয়া ব্যক্তি ও গ্রেপ্তার আসামিদের বেশিরভাগ বাংলাদেশি হওয়ায় এর বিচারও এদেশেই সম্ভব। কনস্পিরেসি এইখানে হয়েছে, বাংলাদেশের কনস্পিরেসির অংশ হিসাবে আপনার কনসিকুয়েন্সটা ওখানে, ফলাফলটা ওখানে, অতএব এর বিচার বাংলাদেশ হবে। এর মধ্যে কোনো ওই হেসিটেশন। অপহরণের পরে যদি মার্ডার হয়ে যায় তাহলে কিন্তু আর অপহরণের 364 থাকে না। আপনার কিডন্যাপ করা হলো ফর দি কজ অর ফর দি পারপাস অফ মার্ডার। যদি মার্ডার হয়ে যায় তাহলে আর ওই 364 থাকবে না, ওই 302 তে বিচার হবে। এমপি আজিম হত্যায় ঢাকা শেরেবাংলা থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা এবং কলকাতার নিউটাউন থানায় হত্যা মামলা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আজিম হত্যায় গ্রেপ্তার সিয়ামকে কোন দেশের কাছে হস্তান্তর করা হবে সেটা ঠিক করবে নেপালের পুলিশ। মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে নেপাল থেকে ফিরে কথা বলেন ডিবি প্রধান। এ সময় তিনি আরও জানান, আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে। এমপি আজিম হত্যার তদন্তে ভারতের পর নেপাল যায় গোয়েন্দা পুলিশের দল। সেখানে গ্রেপ্তার রয়েছেন আসামি সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। মঙ্গলবার ঢাকায় ফিরে এসে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে নেপালের বন্দি বিনিময় চুক্তি না থাকায় সিয়ামকে সাথে আনা সম্ভব হয়নি। হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে, সেটা হলো মানে গ্রেভিয়াস, অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে, অর্থাৎ যেটা গ্র্যাভিটি, অর্থাৎ মানে ধরনটা কী, অপরাধের ধরনটা কী, এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংঘটিত হয়েছে, বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা এটা কাকে দিবে। তিনি আরও জানান, আজিম হত্যা ভারতে হওয়ায় সিয়ামকে সেদেশের পুলিশের কাছে হস্তান্তর করতে পারে নেপাল। সিয়াম মূলত আজিমের মরদেহ লুকানোর দায়িত্বে ছিল। যে আমি তো আপনাকে বলেছি, যেটা আনঅফিশিয়ালি তারা আমাদেরকে বলেছে, আমি আনঅফিশিয়ালি যে বলে তাকে আমি কী তথ্য দিয়েছি সেটা আপনার কাছে বলতে পারি না। আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি, পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি। নেপালে গিয়েছিলেন ডিবি ওয়ারি বিভাগের এডিসি শাহিদুর রহমানও, যাকে এরই মধ্যে আজিম হত্যার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। না, এটা তো তদারকি কর্মকর্তা, এটা তো আমাদের কোনো পার্ট না, এটা হলো পুলিশ হেডকোয়ার্টার, তার রুটিন ওয়ার্ক। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার দেশ ত্যাগ করেছে কিনা জানে না দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির তদন্ত বিভাগের কমিশনার জহুরুল হক জানান, তলবে হাজির না হলে ধরে নেওয়া হবে। বেনজির ও তার পরিবারের কোনো বক্তব্য নেই। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। বলেন, দুদকের তলবের জবাবে তারা 15 দিন সময় চাইতে পারেন। বেনজির ও তার পরিবারের সদস্যরা দেশে রয়েছেন কিনা জানতে চাইলে কমিশনার জানান, এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের জানা নেই। জহুরুল হক বলেন, দুদক কাউকে নোটিশ দিলে সেটিতে তিনি হাজিরা দিতে বাধ্য কিনা আইনে তা স্পষ্ট নয়। তবে অভিযুক্তরা না এলে ধরে নেওয়া হবে, তাদের কোনো বক্তব্য নেই। না, আসলে আইন যা আছে তাই হবে। সে যদি সময় চায়, সময়ের ব্যবস্থা আছে, সময় যদি না চায় তাহলে ধরতে হবে, তার কোনো বক্তব্য নাই। সে আসতে তো বাধ্য তাও কিন্তু না,
তারপরে সে বক্তব্য দিতে বাধ্য তাও না, কিন্তু সে যদি বক্তব্য না দেয় তাহলে ধরে নিতে হবে তা কোনো বক্তব্য নেই। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। গ্রামীণ সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েক জায়গায়। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। পানিবন্দী অন্তত 15,000 মানুষ। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও এখনও পানিবন্দী 28টি ওয়ার্ডের প্রায় 10,000 পরিবার। বিরূপ হয়ে উঠছে পরিবেশ। তীব্র তাপপ্রবাহের পর পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যা, আর এর মধ্যেই সামনে এসেছে উত্তর পশ্চিমে তীব্র খরার শঙ্কা। দুর্যোগে বার্ষিক গড় বৃষ্টি কমছে, বিপরীতে তাপমাত্রা বেড়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াস। গবেষকেরা আরও জানাচ্ছেন, আগামীতে রাজশাহী, রংপুর, খুলনা হবে সবচেয়ে উত্তপ্ত বিভাগ, আর এর সবচেয়ে বড় প্রভাব পড়বে কৃষিতে। প্রতি বছরই তীব্র হচ্ছে তাপপ্রবাহ। এবছর এপ্রিল জুড়ে তাপবলয়ে ছিল দেশ। গত কয়েক বছরে এপ্রিলে গড় বৃষ্টিও কমেছে আশঙ্কাজনক হারে। 2020 সালে 20 ভাগ বেশি বৃষ্টি হলেও 2021-এ কমে হয়েছে 79 ভাগ, 22-এ তা 36 আর 23-এ কমে দাঁড়ায় 64-তে। তবে চলতি বছরে বৃষ্টি কম হয়েছে 81 ভাগ। সেই সাথে 2 দশকে গড় তাপমাত্রা বেড়েছে 1.4%। এতে খরার প্রবণতা বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধি যে এর প্রভাবটা কিন্তু পুরোপুরি বাংলাদেশে কিন্তু এটা পড়ছে। মার্চ মাসে কিছুটা তাপপ্রবাহ শেষে দেখা যেত এবং এপ্রিল মে মাসে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আমরা কিন্তু গত বছর কিন্তু আমরা কিন্তু বর্ষার সময় কিন্তু তার আগেও আছে। তার মানে কি এটা কিছুটা শিফট হচ্ছে। আমরা দেখি বর্ষাকালেও কিন্তু আমরা তাপপ্রবাহ পাচ্ছি। জলাধার আর বন উজাড়ে বিপর্যয়ের মুখে উত্তর পশ্চিমাঞ্চল। বৃষ্টি কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হচ্ছে কৃষি। খরাসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে 22 জেলা। উত্তরে খরার মুখে পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ 8 জেলা। খুলনা বিভাগে চুয়াডাঙ্গা, যশোর সহ 4, সঙ্গে আছে ঢাকা বিভাগের গাজীপুরও। অন্যদিকে খরা ছাড়াও বন্যার ঝুঁকিতে রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া। একই সংকটে চট্টগ্রামের 3 পার্বত্য জেলাও। জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে বেশি প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে খরা। অনেক দিন ধরে চলে, তাহলে এর উপরে যে ডিপেন্ডেন্ট জনগোষ্ঠী আছে, সেটা কৃষিকাজের জন্য হোক, মৎস্যের জন্য হোক বা যে কোনো কাজে হোক, সে কিন্তু আস্তে আস্তে তার লাইভলিহুড নষ্ট হবে। মাগুরা এবং যশোরে যে পাট চাষিরা পাট চাষ করতে যাচ্ছে না, বিকজ পানি নাই। তাহলে আপনি পাটের আঁশ দিয়ে যে ব্যাগের বিভিন্ন ধরনের জুট প্রোডাক্ট হতো, সেটা তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এসব কারণে এবছর পরিবেশ দিবসে বনভূমি পুনরুদ্ধার করে খরা সহনশীল পরিকল্পনা গ্রহণে গুরুত্ব দিচ্ছেন জলবায়ু গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধের পরও প্রকাশ্যে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। এসব পলিথিন ছড়িয়ে পড়েছে নদী, নালা, ড্রেন, এমনকি খালবিল ও কৃষি জমিতে। মাটির সাথে নামেশায় স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশের জন্য যা হয়ে উঠেছে ক্ষতির কারণ। এরপরও তা বন্ধে নেই তেমন কোনো উদ্যোগ। প্রায় 2 যুগ আগে নিষিদ্ধ, তারপরও যশোরের সবখানেই চলছে পলিথিনের ব্যবহার। প্রতিদিন জেলায় গড়ে 2000 টন পলিথিনের ব্যবহার হয়, যার শেষ ঠিকানা ড্রেন, নদী, খালবিল ও কৃষি জমিতে। পলিথিন আগে যেমন ছিল এখনো তেমনই আছে। পলিথিনের ব্যবহারের কোনো পরিবর্তন আমার চোখে পড়তেছে না। লক্ষ্মীপুরে নালা নর্দমায় জমে থাকা পলিথিনে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া মাটির উর্বরতা কমে ফসল উৎপাদনেও পড়েছে প্রভাব। দিনাজপুরে প্রশাসনের সামনে অবাধে বিক্রি হলেও তা বন্ধে নেই উদ্যোগ। পলিথিন তো আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এখন বাধ্যগত নিতে হচ্ছে। চাঁদপুরে বাসাবাড়ির ব্যবহৃত পলিথিন যাচ্ছে ময়লার ভাগাড়ে, যেখানে পোড়ানোর কারণে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া। ব্যবসায়ীরা বলছেন, অন্য ব্যাগের চেয়ে দাম কম এবং চাহিদা বেশি থাকায় বিক্রি হয় প্রকাশ্যে। সরকার বলছিল যে পাট দিয়ে আমরা মানুষ বাজার করতে পারে, যেন সেইভাবে কিছু তৈরি করতে, কিন্তু ওইভাবে ওইটা যদি বাজারে আসতো তাহলে পলিথিনটা থাকতো না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পলিথিন ব্যবহারে দূষণ থেকে হতে পারে ক্যান্সারের মতো জটিল রোগ। দীর্ঘমেয়াদী পলিথিনের ব্যবহার চলতেই থাকলে একটা সময় দেখা যায় যে মহিলাদের ইনফার্টিলিটি ডেভেলপ করার একটা চান্স থাকে, আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্যান্সারের সম্ভাবনা থাকে। উৎপাদন ও ব্যবহার বন্ধে শুধু অভিযান নয়, এজন্য জনসচেতনতার বিকল্প নেই বলছে পরিবেশ অধিদপ্তর।
আইন অমান্য করলে আপনার মোবাইল কোর্টে আমরা জরিমানা করার ব্যবস্থা আছে, তারপরে জেল দেওয়ার ব্যবস্থা আছে। নিয়মিত মামলা করলে আমাদের এই পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী 2 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড বিধান আছে। পলিথিন ব্যবহার বন্ধে বিকল্প ব্যাগ সহজলভ্য করার পাশাপাশি আইনের কঠোর বাস্তবায়ন চেয়েছেন পরিবেশবিদরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিস্তিনের নিরীহ জনগণের প্রতি পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী মনোভাবের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে ফিলিস্তিনি জনগণের সহায়তায় 5 কোটি টাকার চেক হস্তান্তর করেন তিনি। ফিলিস্তিনের পক্ষে চেক গ্রহণ করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় চলমান ইসরায়েলি হামলায় তার দেশের শোচনীয় পরিস্থিতির বর্ণনা দেন তিনি। পশ্চিমা দেশগুলোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা মানবাধিকারের কথা বললেও ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন এবং নিরপরাধ মানুষকে হত্যা নিয়ে নীরব থাকে। এছাড়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় ন্যাটোর সদস্য 4টি দেশের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এবার জানাবো আসন্ন বাজেটের খবর। আজ বসছে দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন। কাল বিকেলে উত্থাপিত হবে 2024-25 অর্থ বছরের বাজেট। পাশ হতে পারে 27 জুন। এবার 7,96,900 কোটি টাকা ব্যয়ের বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় শুরু হবে অধিবেশন। এটি হবে চলতি সংসদের 3য় অধিবেশন। এর আগে সংসদ ভবনে বসবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। এবারের অধিবেশন চলতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সংসদ সচিবালয় জানিয়েছে, ঈদের ছুটি থাকায় বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় বাড়াতে শনিবারও বসতে পারে অধিবেশন। কাল দেয়া হবে দেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট। এবার রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,40,000 কোটি টাকা, বাকি 2,57,000 কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য। রাজস্ব আয় বাড়াতে ভ্যাট ও করের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হচ্ছে। বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। হয়তো বিশেষ কারণে শনিবার সংসদ আমাদের চালাতে হতে পারে, কারণ সময় খুব কম, ঈদের বন্ধ থাকবে এবং এইটার মধ্যে থেকে আমরা জানেন যে আমাদের বিল পাস করতে হবে, অন্যান্য কার্যকরী করে চলবে। তো সেই হিসাবে সংসদ হয়তো আপনার প্রতিদিন বিকাল বা আসরের পরের থেকে এটা শুরু হবে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে আগামী বাজেটে প্রণোদনায় মোট বরাদ্দ থাকছে 6,200 কোটি টাকা। 2.5% প্রণোদনার পাশাপাশি প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আরও কিছু সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করছে সরকার। এমন সম্মান ও সুবিধা পেলে বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে 2019-20 অর্থবছর 2% প্রণোদনা দেয়া শুরু করে সরকার। সে বছর প্রবাসী আয়ে 13% আর 2020-21 অর্থবছর 36% প্রবৃদ্ধি হয়। কিন্তু করোনা মহামারীর পরের বছরই কমে বৈধ চ্যানেলে প্রবাসীদের অর্থ প্রবাহ। তাই 2022 সালে প্রণোদনা বাড়িয়ে 2.5% করা হয়। গত 3 বছরে 30 লাখের বেশি নতুন কর্মী বিদেশে গেছেন, কিন্তু ব্যাংকে প্রবাসী আয়ে তার ইতিবাচক প্রভাব পড়েনি। প্রবাসী আয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে আর্থিক প্রণোদনার বাইরে প্রবাসীদের কিছু সুবিধা দিতে চায় অর্থ মন্ত্রণালয়, যার মধ্যে আছে বিমানবন্দরে বিশেষ সেবা ডেস্ক, প্রবাসী ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্মার্ট কার্ড, স্কুল, কলেজ, হাসপাতাল ও সরকারি সেবায় অগ্রাধিকার। প্রণোদনা তো বর্তমান আছে, যেটা সরকার দিচ্ছে 2.5%, হ্যাঁ। আর সেটা ছাড়াও রেকগনাইজ করা, যেভাবে বিভিন্ন কার্ড দিয়ে রেকগনাইজ করা হয় সিআইপিদেরকে, এভাবে সেটার কথা চিন্তা করা হচ্ছে। তাদের পরিবার যারা দেশে থাকেন তাদেরকে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এবং সরকারের সার্ভিস নেয়ার ক্ষেত্রে তাদেরকে কীভাবে সহায়তা করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। বিভিন্ন দেশে 1,30,00,000 মতো প্রবাসী কাজ করছেন। বিদেশ জীবন শেষে দেশে ফিরে কর্মসংস্থানের সরকারি সহায়তা চান তারা। যখন সে কর্ম শেষ করে যাবে দেশে, তাকে যেন একটা বাজেট দেওয়া হয়, তাদেরকে ঋণের ক্ষেত্রে যদি ঋণ দেওয়া হয় প্রবাসী কল্যাণ
ব্যাংকের মাধ্যমে হাসপাতাল, স্কুল অ্যান্ড কলেজ, বিমানবন্দর এসব সুযোগ সুবিধা রাখার জন্য প্রবাসী এই সুবিধার জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবে। প্রতি বছরই প্রবাসীদের জন্য অনেক ধরনের ঘোষণা আসে বাজেটে, কিন্তু সব কিছু বাস্তবায়ন হয় না, কারণ আমরা এরপরে সবসময় হয়রানির শিকার হই। প্রবাসীরা ডলার প্রতি প্রণোদনা সহ 119 টাকার বেশি পাচ্ছেন। গত মাসে এক লাফে ডলারের দাম বাড়ে 7 টাকা। ফলে মে মাসে গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ 225 কোটি ডলার প্রবাসী আয় এসেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1/3 মতো অর্থ ধার করে আসছে অর্থ বছরের বাজেট বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। টাকার অঙ্কে এই বাজেট ঘাটতির পরিমাণ 2.5 লাখ কোটি টাকার বেশি, যা জিডিপির 5% কিছুটা কম। এর বড় অংশই স্থানীয় ব্যাংকগুলো থেকে ঋণ করে মেটানো হবে। বিশ্লেষকরা বলছেন, ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা অর্থনীতিতে চাপ বাড়াবে। আসছে অর্থ বছরের জন্য 7,96,000 কোটি টাকার একটি বাজেট তৈরির পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। সেখানে আয়ের লক্ষ্য 5,40,000 কোটি টাকার। সে হিসেবে 2,56,000 কোটি টাকাই ঘাটতি থেকে যাচ্ছে। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে যা আছে 2,33,400 কোটি টাকা। পরিসংখ্যান বলছে, গত 15 বছরে বাজেটের আকার বেড়েছে প্রায় 7 গুণ আর ঘাটতি বেড়েছে প্রায় 9 গুণ। আসছে বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক থেকে 1,20,000 কোটি, সঞ্চয়পত্র বিক্রি থেকে 20,000 কোটি টাকা ঋণ নিতে চায় সরকার। আর নিট বিদেশি ঋণের লক্ষ্য প্রায় 1,16,000 কোটি টাকা। বৈদেশিক সহযোগিতা, সাহায্য আমাদের প্রয়োজন আছে। আমরা তো এখনো আমাদের উন্নয়নগুলো নিজের অর্থে, আপনারা দেখবেন যে আমরা যে লোনগুলো নিচ্ছি সেই লোনগুলো কি পর্যায়ের লোন, সে আমরা হার্ড লোন কিন্তু নেবার ব্যাপারে একেবারে নিরুৎসাহিত, আমরা সেটা নিচ্ছিও না। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয়ের দুর্বলতায় সরকারি ব্যয়ের সক্ষমতা কমছে। তাই জিডিপির অনুপাতে বাজেটের ঋণ 5% ঘরে থাকলেও পরিশোধের ঝুঁকি বাড়ছে। যে এই ঋণগুলোর টাকাগুলো আমরা যেখানে খাটাই সেখান থেকে খুব দ্রুত আয় আসার সম্ভাবনার সুযোগ থাকে না। মেগা প্রকল্পগুলো দেখলে পরে এটা পরিষ্কার করে বোঝা যায়। সেহেতু সরকার ক্রমান্বয়ে ঋণের ঝুঁকির মধ্যে যাচ্ছে, দায় দেনার ঝুঁকির মধ্যে যাচ্ছে, এবং আমার হিসাবে এটা 2026 সাল নাগাদ হয়তো আরো বেশি প্রকট হয়ে উঠবে। অর্থাৎ টেকসই ঋণ নীতির যে দরকার বা বৈদেশিক সাহায্য গ্রহণ করার যে নীতি দরকার, সেইটার আমরা কোনো প্রকাশ্য চিহ্ন দেখতে পাচ্ছি না। ঘাটতি পূরণে ঋণ নির্ভরতা কমাতে আগামী অর্থ বছরের বাজেট থেকেই রাজস্ব আহরণ এবং ব্যয় ব্যবস্থাপনায় সংস্কার আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের বাজেট সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে আয়কর, ভ্যাটে 2 ডজনেরই বেশি নতুন প্রস্তাব দেবেন তিনি। কিছু ক্ষেত্রে বাতিল হচ্ছে কর অব্যাহতি, আবার কোনো কোনো ক্ষেত্রে তা বাড়বে। থাকছে কালো টাকা সাদা করার অভূতপূর্ব সুযোগ। দুটি ক্ষেত্রে কমবে কর্পোরেট কর, বাড়বে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের সম্পূরক শুল্ক। বর্তমানে ডিজিটাল পরিষেবা হিসেবে 27টি উপখাত স্বীকৃত। এই অর্থ বছরে শেষ হচ্ছে এসব সেবায় কর অব্যাহতি সুবিধা। আসছে বাজেটে সেবার সংখ্যা কমিয়ে 19টি করা হচ্ছে। কর অব্যাহতি মিলবে আরও 3 বছর। তবে সুবিধা পেতে হলে নগদ টাকায় কোনো লেনদেন করতে পারবে না কোম্পানিগুলো। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ও এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট কর কমছে 2.5%। কর্পোরেট করের প্রস্তাবিত বিধান 2025-26 অর্থ বছরেও বহাল রাখার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী প্রস্তাব করবেন, শেয়ার বাজার লেনদেনে 50 লাখ টাকার বেশি আয়ে দিতে হবে গেইন ট্যাক্স। বর্তমানে ফুল ও ফল আমদানিতে উৎসে কর 5%। আগামী অর্থ বছরে যা বেড়ে হচ্ছে 10%। বেসরকারি হাইটেক পার্কে কর অব্যাহতি বাতিল করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। তবে বহাল থাকবে সরকারি হাইটেক পার্কের সুবিধা। এছাড়া নিত্যপণ্য সরবরাহে উৎসে কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে সব স্তরেই সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। আইসক্রিমের সম্পূরক শুল্ক দ্বিগুণ বাড়িয়ে 10%, কোমল পানীয়র সম্পূরক শুল্ক 5% বাড়ানোর প্রস্তাব করা হবে। মোবাইলে কথা বলায় ও ইন্টারনেটে সম্পূরক শুল্ক বাড়বে 5 ভাগ। 100 টাকা ভ্যাট বাড়বে মোবাইল সিমে।
আনন্দ বিনোদনে বাড়বে ভ্যাটের বোঝা। অ্যামিউজমেন্ট ও থিম পার্কে ভ্যাট দ্বিগুণ করার প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। বাতিল হবে ট্যুর অপারেটরের ভ্যাট অব্যাহতি। ভ্যাটের বোঝা বাড়বে দেশীয় উৎপাদনে। এসি উৎপাদনে ভ্যাট বসবে 7.5%, ফ্রিজ উৎপাদনে বাড়বে 2.5%। তবে মোবাইল, ন্যাপকিন, ডায়াপার, এলপিজি সিলিন্ডার উৎপাদনে রেয়াতি ভ্যাট 1 বছর বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন নীতি থেকে শিক্ষকদের বাদ দেয়া না হলে আগামী 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার আধাবেলা কর্মবিরতির শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের গেটের সামনে থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা তাদের অধীন প্রতিষ্ঠানকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের আওতায় আনা হচ্ছে। 13 মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এর প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবার মঙ্গলবার এর প্রতিবাদে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 1100 শিক্ষক স্বাক্ষর দিয়ে এই প্রত্যয় স্কিমকে প্রত্যাখ্যান করেছেন। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছিল ক্লাস। শিক্ষক নেতারা জানান, সর্বজনীন পেনশনে সরকারি অন্যান্য চাকরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য সৃষ্টি করবে। বৈষম্যমূলক শুধু না, এটা আমাদের জন্য অপমানজনক। কারণ হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ক্লাস তৈরি করে ফেলবে। এদিকে দাবি আদায়ে আগামী 25, 26 ও 27 জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে, আর 30 জুন পালন করা হবে পূর্ণ দিবস কর্মবিরতি। প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাস্তবায়ন হলে বর্তমান শিক্ষার্থী যারা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো মহান পেশায় আসতে আগ্রহী, তারাই এই ভুক্তভোগী হবেন। শুধু শিক্ষকরাই নয়, দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও বিক্ষোভ মিছিল করেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহার বাকি আর সপ্তাহ দুয়েক, তাই কোরবানির নানা আয়োজনের পাশাপাশি পোশাক কেনাকাটা নিয়েও ব্যস্ত হচ্ছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন শপিং মলে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। ঈদের কেনাকাটায় থাকছে মোবাইল ব্যাংকিংয়ে নানা অফার। উৎসব প্রিয় বাঙালির জীবনে নতুন মাত্রা আনে ঈদের পোশাক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাই নতুন পোশাকে শোরুম সাজিয়েছে দেশি ব্র্যান্ডগুলো। জনপ্রিয় ব্র্যান্ড ইয়েলোর শোরুমে মিলছে বাহারি ডিজাইনের পোশাক। নারী, পুরুষ এবং শিশুদের পোশাক কিনতে ক্রেতারা ভিড় করেছেন ইয়েলোর শোরুমে। যেহেতু সামনে ঈদ আছে, তো আমার বেবির জন্য ড্রেস কিনতে আসছি। ইয়েলোর যে কোনো শোরুমে বিকাশে কেনাকাটা করলে 10% ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। আমি ওয়েস্টার্ন আজকে অনেক কিছু কিনেছি এবং সব থেকে বেশি এক্সট্রা পাওনা হচ্ছে যে আমি ওদের বিকাশ থেকে 10% ক্যাশব্যাক পেয়েছি। অ্যাস্টোরিয়নের সব শোরুমেও পছন্দের পোশাক কিনতে ভিড় করেছেন নানা বয়সী ক্রেতা। পরিবারের সদস্যদের পোশাক কিনছেন তারা। সামনে ঈদ, আমি বাচ্চাদের জন্য ঈদের শপিং করতে আসছি। আমি শপিং করতে আসছি ঈদের জন্য। আমরা মাম্মার সাথে কেনাকাটা করতে আসছি। শিশুদের জন্য পোশাক কিনতে শোরুমে গেছেন অনেকে। আমি এখানে সবসময় কেনাকাটা করি, এখন কেনাকাটা করে বাচ্চাদের কেনাকাটা করে এখন 10% বিকাশে ডিসকাউন্ট পেয়েছি। ম্যাক্সিমাম কার্ডে হচ্ছে ডিসকাউন্ট চলছে, ম্যাক্সিমাম কার্ডে 10% ডিসকাউন্ট প্লাস বিকাশ পেমেন্টও আমাদের 10% ডিসকাউন্ট চলছে এখানে। ঈদের শেষ সপ্তাহে কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির দরকারি নানা পণ্যের বাজার। মশলা থেকে শুরু করে দা, ছুরি, বটি কিনতে তোড়জোড় শুরু করেছেন ক্রেতারা। নগদ টাকা ছাড়া লেনদেন উৎসবের আমেজে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। এক্ষেত্রে বিকাশের পক্ষ থেকে দেয়া হয়েছে বিভিন্ন পণ্যে নানা ছাড়। কাছে এগিয়ে এসেছে কোরবানির ঈদ। কয়েকদিনের মধ্যেই শুরু হবে বিভিন্ন হাটে পশু কেনার তোড়জোড়। শুরু হবে ক্রেতা বিক্রেতার হাকডাক। এর আগেই অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে ব্যস্ততা বেড়েছে ক্রেতাদের।
কোরবানির ঈদের সপ্তাহ দুয়েক আগে মশলার দোকানে সবচেয়ে বেশি ভিড়। হলুদ, মরিচ, দারুচিনি, এলাচের মতো মশলা পরখ করে কিনছেন ক্রেতারা। আবার দা ছুরির মতো পণ্য কিনতেও দোকানে ছুটছেন তারা। ঈদ কেনাকাটায় ঝামেলাহীন বিকাশ ডিজিটাল পেমেন্টে আগ্রহ বেশি ক্রেতাদের। বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক সহ নানা অফারে হাসি ফুটেছে ক্রেতাদের মুখে। বিকাশ থেকে আপনার বাজার করাটা সবচেয়ে বেটার। নিজের খরচ করা, নিজের পার্সোনালভাবে খরচ করা সব কিছুই বিকাশ থেকে করাটাই ভালো। ক্যাশ থেকে আপনি বিকাশটাই ভালো। মশলাপাতির সাথে আপনার দা ছুরি বটি এগুলোর সাথেও ওরা এগুলোতে মোটামুটি ডিসকাউন্টও রেখেছে অফার হিসেবে। কয়েক বছর ধরে কোরবানির ঈদে দেশীয় মশলার পাশাপাশি বিদেশি মশলারও চাহিদা বেড়েছে। রান্নায় বৈচিত্র্য আনতে নামি দামি উপাদানে ঝুঁকছেন গৃহিণীরা। কাস্টমাররা তাদের সুবিধাজনক চিন্তাভাবনা করে সেটা পেমেন্ট করতে পারছেন। আর মোবাইল অ্যাপসগুলোর ভিতরে আসলে এখন পর্যন্ত আমাদের বিকাশে একটা অ্যাপসের পেমেন্টে একটা ছোট একটা কুপন ডিসকাউন্ট রয়েছে আর কি। এবার নগরীর বিভিন্ন পশুর হাটেও ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহা ঘিরে উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কের 5টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব পয়েন্টে অতিরিক্ত জনবল মোতায়েন করবে হাইওয়ে পুলিশ। পশুবাহী ট্রাক সহ সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মহাসড়কের পাশে বসতে দেয়া হবে না পশুর হাট, উল্টো পথে চলতে দেয়া হবে না কোনো গাড়ি। ঈদ উল ফিতরের আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ৭১টি এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে হাইওয়ে পুলিশ। তবে ঈদুল আজহাকে ঘিরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়ার মাটিডালি ও বনানী এবং সিরাজগঞ্জে ঝাউইল ব্রিজ ও চান্দাইকোনা এই 5টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। সিরাজগঞ্জে পুলিশ সদস্য আরও 100 বাড়িয়ে 800 করা হয়েছে। রেকার থাকবে 6টি। এছাড়া মোবাইল টিমও কাজ করবে। আমাদের এএসপি, এডিশনাল এসপি, ইন্সপেক্টর, ওসি এবং আমি নিজেও রাস্তায় থাকবো এবং সিভিল টিম আমরা আরও 1 সপ্তাহ আগে আমরা নিয়োগ করেছি যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না করে। সড়ক ও জনপথ বিভাগ বলছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মেরামত বা নির্মাণ কাজ ঈদের কদিন আগেই শেষ হবে। 1-2টা পয়েন্ট যেখানে আমাদের রিপেয়ারের কাজ চলবে সেটাও 10 তারিখের মধ্যে শেষ হবে এবং আশা করা যায় এর আগে ঈদ উল ফিতর যেভাবে স্বাচ্ছন্দ্যময় গিয়েছে এবার ঈদ উল আজহাও অত্যন্ত সাবলীলভাবে যানবাহন পরিচালনা হবে। ঢাকা দিনাজপুর মহাসড়ক ব্যবহারকারীরাও স্বীকার করেছেন এ সড়কে এখন দুর্ভোগ কমেছে। ঈদ যাত্রা এবার সহজ হবে। আগের তুলনায় রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, যেহেতু 6 লেন হয়ে গেছে। আমাদের গাড়িগুলো এখন জ্যামের মধ্যে খুব কম পড়তেছে। ঈদের আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ 55,000 যানবাহন চলাচল করতে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দখল ও দূষণে অস্তিত্ব হারাচ্ছে সাভারের নদ নদী ও খালগুলো। শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানার বিষাক্ত বর্জ্যের কারণে বাড়ছে নদী দূষণের মাত্রা। পরিবেশবাদী সংগঠনের দাবি, দূষণের কারণে হুমকির মুখে প্রকৃতি ও জীববৈচিত্র্য। আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা, এভাবেই কারখানার বর্জ্য মিশ্রিত পানি গিয়ে মিশছে নদীতে। একইভাবে বিভিন্ন খাল দিয়ে কলকারখানার রাসায়নিক দূষিত করছে বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদীকে। স্থানীয়রা জানান, একসময় এসব নদ নদীর পানি ছিল স্বচ্ছ। নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন অনেকে। তবে দখল দূষণে সেসব এখন অতীত। পরিষ্কার ছিল, এখানে জেলেরা আসতো মাছ নিয়ে, এখানে নৌকা ধরতো, মাছ নিতাম আমরা। আর আজ এই কলকারখানার কারণে এই পানি দূষণ হয়ে যাচ্ছে। এই নদীটার অবস্থা একদম খারাপ অবস্থা। এখানে গোসল করার উপযোগী নেই, আর যারা গোসল করে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়। নদী তীরে শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলায় অস্তিত্ব সংকটে নদ নদীগুলো। কারখানার বিষাক্ত বর্জ্য নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। প্রথমত নদীর পানিটা নষ্ট হচ্ছে এবং তারপরে খালগুলো, এটার সাথে নদীর সাথে অনেকগুলো খাল, লিঙ্কেজ খাল আছে, খালের সাথে অনেকগুলো বিল আছে, তার সাথে অনেকগুলো লো লাইং এরিয়া আছে, নিচে জমি বাইদ সাভার এলাকায় বলা হয়। এই কোনোটাই রক্ষা পায় নাই শিল্প কারখানার এই তরল বর্জ্যে। নদী দখল ও দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। মহামান্য হাইকোর্ট আমাদেরকে কিছু আদেশ দিয়েছেন, সেই আদেশগুলো প্রতিপালনের লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সহকারী কমিশনার ভূমি রয়েছেন 3 জন, 3টা সার্কেলের এসএলএনরাই এই বিষয়ে মোটামুটি তৎপর।
এছাড়াও আমাদের নদী রক্ষা কমিশনের এক্সপার্ট টিম নিয়মিতই সাভারে আসছে। এখনই নদী দূষণ বন্ধ করতে না পারলে ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশ সহ জনজীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।